যারা তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করেননি তারাই এখন তাকে দেখে চোর চোর বলছেন বলে আমার ধারণা। কিন্তু আদালতে একজন এসছেন বিচার প্রার্থী, আদালত প্রাঙ্গণে তাকে এরকম ভাবে হেনস্থা করাটা আমি সমর্থন করি না। রিজাউনের ভাইকে এমএলএ করে দেওয়া হয়েছিল, তার মাকে দিয়ে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করানো হয়েছে, সেই ইতিহাস ভুলবেন না। আর মমতা ক্ষমতায় এসেছেন 3 জন আইপিএস কে সাসপেন্ড করেছিলেন, তারপর তাদের আবার সসম্মানে ফিরিয়ে নিয়ে এসে তাদের দিয়ে অনেক অপকর্ম করিয়েছেন। আরজিকর মামলায় 3 পুলিশ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হলো। নতুনটা কি দেখলেন এর মধ্যে? ভুলে গেছেন রিজাউনের কথা? রিজাউনের জন্য একবারে গোটা পশ্চিমবঙ্গবাসী কেঁদে আকুল হয়ে গিয়েছিল। রিজাউনের ভাইকে এমএলএ করে দেওয়া হয়েছিল, তার মাকে দিয়ে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করানো হয়েছে, সেই ইতিহাস ভুলবেন না। আর মমতা ক্ষমতায় এসেছেন 3 জন আইপিএস কে সাসপেন্ড করেছিলেন, তারপর তাদের আবার সসম্মানে ফিরিয়ে নিয়ে এসে তাদের দিয়ে অনেক অপকর্ম করিয়েছেন। তো একই পথে চলছেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। জামাটা পাল্টেছে, চরিত্রটা পাল্টায়নি, এটা বুঝুন। নামাজ পড়তে গেলেন কিন্তু পুলিশ তাদেরকে আর নামাজ পড়তে দিলেন না রাস্তায় বসে। এটা মানে যারা করছেন তারা বুঝতে পারছেন না, তারা নিজেরা বিপদ ডাকছেন। প্রত্যেক শনিবার রাস্তার বিভিন্ন প্রান্তে ফুটপাতে শনি মন্দির করে সেখানে সন্ধ্যেবেলা লাইন দিয়ে সেজেগুজি সব ভদ্রজনেরা দাঁড়িয়ে থাকেন, তারপর প্রসাদ বিতরণ হয়। সেটা কেন হবে? সেটাকেও ভাঙতে হবে। আইন যখন আপনি কার্যকর করবেন তখন আইনকে আগুনের মতো নিরপেক্ষ হতে হবে। বেছে বেছে আগুন যখন জ্বালায় না, বেছে বেছে জ্বালায় না, তারপরে সব জ্বালিয়ে দেয়। সেটাই হচ্ছে আইনকে প্রয়োগ করার পদ্ধতি। আমি বলবো বরং ওরা এইসব করে নিজেরা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। আইন প্রতিষ্ঠার পরিবর্তে আইনের অপব্যবহার করছেন। 2016 ওএমআর শিট প্রকাশ হলো, এটা কোন জাদু বলে? এটা আপনাদের অজ্ঞতার কথা। যারা সম্পর্কে জানেন না তারা এটার সঙ্গে নতুন সরকারকে জড়াবার চেষ্টা করছেন, এটা তাদের অজ্ঞতা। সুপ্রিম কোর্টে আমাদের কন্টেম্প্ট মামলা হাজির ছিল। কন্টেম্পটে তাদের সুপ্রিম কোর্ট আগে শুনানিতে বলেছেন যে তোমরা কি কি ব্যবস্থা নিয়েছে জানাও। 11 তারিখে শুনানির দিন ছিল, সেই জন্য 10 তারিখে ওই এমআরশিট পাবলিশ করেছে। এটা আইনি বাধ্যবাধকতা, তাই করা হয়েছে। এর সঙ্গে নতুন সরকার যাওয়া আসার কোনো সম্পর্ক নেই। এসএসসি এই ওএমআর শিট প্রকাশ করতে চায়নি, সেই জন্যই তো কন্টেম্প্ট হয়েছে। চাইনি বলেই তো আমরা কন্টেম্প্ট করেছি, এবং কন্টেম্পটেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে প্রকাশ করতে হবে, ঢিলে ঢালা আমরা মানবো না, সহ্য করবো না। সেই জন্য 11 তারিখে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে গালাগালি খেতে হবে, জেল যেতে হবে, তার আগে প্রকাশ করে দিয়েছে। এটা তো অফিসারদের দায়, এখানে মন্ত্রীদের কিছু নেই। সুতরাং মুখ্যমন্ত্রী নতুন হলেন কি পুরনো হলেন কি ঐতিহাসিক হলেন কি অনৈতিহাসিক হলেন, এগুলো একেবারে অপ্রয়োজনীয় আলোচনা। সেইখানে যে আরো মানুষজন থাকতো তাদের কথা না ভেবেই ডেমোলিশ করে দেওয়া হলো, কিভাবে দেখবেন এটাকে? যারা তারা বুলডোজার চালায়, এটা আমি ইতিপূর্বে বলেছি, এখনো বলছি। মস্তিষ্কহীন গুতগুতি করা যাদের অভ্যেস তারা এই কাজটা করে। অবৈধ নির্মাণ যেটা হয়েছিল, অবৈধ নির্মাণ ভাঙার জন্য আইনি পদ্ধতি আছে, সে আইনি পদ্ধতি মেনে সমস্ত অবৈধ নির্মাণকে ভাঙা যায়, সেই কাজটা করা উচিত। সে কাজটা করলে আমরা সবাই সাধুবাদ জানাবো। কিন্তু অবৈধ নির্মাণের বাহানায় বেআইনিভাবে সরকার যদি কাজ করে, সেই কাজটাও নিন্দনীয়। তার সম্পত্তির টোটাল জিনিসটাকে আবার দেখা হবে, তার সম্পত্তি। এটা উচিত তো, এটা তো কবে থেকে করা উচিত, এতদিন হয়নি কেন? সিবিআই ইডি করেনি তো। আজকে যদি উনি করেন খুব ভালো, সাধুবাদ জানাবো। এখন শুধু এইটা, আগেও আমরা দেখেছি যখন আমরাই লড়াই করে তদন্তের জন্য বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, সিবিআই ইডি তদন্ত মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। এখন উনি ক্ষমতা আসার পর যদি তদন্তটা ঠিক মতো চালু হয় তো খুব ভালো কথা, আমরা তাকিয়ে থাকবো। কিন্তু হবে কি না, চূড়ান্ত পরিণতির দিকে যাবে কিনা, এ নিয়ে অনেক প্রশ্ন থেকে যাবে। তারা কিন্তু বলছে যে এটা টোটালি চক্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, সুজিত বসু বলেছে ওরা ক্ষমতায় থেকে ব্যাপক দুর্নীতি করেছেন, দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। আমরা আদালতে গিয়ে আদেশ বার করেছি তদন্ত করো, সেই তদন্ত করতে গিয়ে দাদা দিদির সম্পর্কের ফলে তদন্তটা আটকে ছিল। আজকে দিদি গিয়ে ছোট ভাই এসছেন, এখন দাদা আর ছোট ভাই মিলে তদন্ত কতদূর করেন দেখা যাক না, সময় বলবে আসল কথাটা কি। একের পর এক নানান রকম কাণ্ডে বা নানান রকম
স্ক্যামে জড়িত আছে, তারা কি প্রত্যেকেই জেলের ভিতরে যেতে পারে? যাওয়া উচিত ছিল তো এতদিনে। যে অপরাধ তারা করেছে সে অপরাধের তদন্ত হয়ে তাদের এতদিন জেলে থাকা উচিত ছিল। এতদিন জেলে থাকেনি কেন সেইটা তো দাদা ভাইরা মিলে জবাব দিক আগে, এবং যুক্তিসঙ্গত পরিণতি কি হয় সেদিকে দেখা যাক। খাদ্যমন্ত্রী যিনি শুধুমাত্র বক্তৃতা না করে কাজের কাজটা করে দেখান। অবৈধভাবে পুরোপুরি গড়ে উঠেছিল, সেগুলোকে পুলিশ ভাঙছে, আপনি কিভাবে দেখবেন? দেখুন, সরকার মানুষের কর্মসংস্থান করতে পারছে না, বেকারিত্বে দেশ ছেয়ে গেছে, মানুষ জীবন জীবিকার জন্য রাস্তায় বসে হকারি করছে। যদি মনে হয় যে অবৈধভাবে জায়গা দখল করে আছে, তাকে জায়গা দিন তাদের জীবিকার জন্য। কাজ দিতে পারবেন না, যদি কেউ কিছুভাবে কাজ করে তখন তার উপরে পুলিশ জুলুম ঘটাবেন। এটা কোন নৈতিকতা? এটা কোন আদর্শ? এই সমস্ত আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারে, নক্কারজনক চেহারা বেরিয়ে যাবে। যে সমস্ত ছেলেরা হকারি করছে দেখবেন তারা প্রত্যেকেই হয়তো যথেষ্ট শিক্ষিত বা শিক্ষার সুযোগ পায়নি, তাদের পরিবারকে রক্ষা করতে হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলবেন আপনি কোমর বাঁধুন, জিনিসপত্রের দাম বাড়ছে, না খেয়ে থাকুন আর আমি বিদেশ ঘুরে বেড়াবো, তারা এইসব বড় বড় কথা বলবে, সেগুলোকে মেনে নিতে যায় না। করা হয় সেগুলোকে বরদাস্ত করা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, টলারেন্স করা যাবে। এটা তো স্বাভাবিক মানব সভ্যতার ক্ষেত্রে তো স্বাভাবিক ব্যাপার। পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করবে, তাকে মানুষ হিসেবে দেখবে। কিন্তু যে দর্শনে তিনি লালিত হয়েছেন সেই দর্শন মনুবাদী দর্শন বললে মহিলা হচ্ছে ভোগ্যপণ্য। সেই দর্শনের ফলেই তো এসব ঘটনা ঘটছে। এখন যদি সেটাকে তিনি ফিরিয়ে আনতে পারেন, যে সকলকে সমানভাবে শ্রদ্ধা ভক্তি করে দেখাবেন, মহিলা নির্যাতন বন্ধ করবেন, তাকে তো আমি সাধুবাদ জানাবো। মহিলাদের সংরক্ষণ বিলটা যখন পাস হতে যাচ্ছিল, সেটাতেই আপনাদের সবচেয়ে বড় অবজেকশন ছিল। কে বললো আপনাকে? এটা কোথায় পেয়েছেন? এই তত্ত্বটা কে দিল? আমরা যখন দেখেছি মহিলা, আপনারা মুশকিল হচ্ছে আপনারা তো ল্যাজ উল্টে দেখেন না। মহিলা সংরক্ষণ বিল পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, সেটাকে কার্যকর করেনি মোদী সরকার, এটা বুঝুন। এখন ভোটের আগে তেনা এলাকা বিন্যাস করতে চাইছে মহিলা সংরক্ষণের নাম করে। মানে দ্বিচারিতার থাপ্পাবাজিরও একটা সীমা আছে। সেই জন্যই কিছু প্রশ্ন করার আগে বিষয়টা সম্পর্কে আসল খবরটা নেবেন।